নমস্কার, আমি অরুণব। আশা করি সবাই খুব ভালো আছেন। এবং আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, এই সময় দাঁড়িয়ে সবচেয়ে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইউএস, ইসরায়েল এবং ইরানের সাথে যে যুদ্ধ, যার প্রভাব এখন কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটও পড়ছে। তো দেখুন, আজকের এই ভিডিওটাকে আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয় একটু আলোচনা করব। কেন এর প্রভাব ইন্ডিয়ান স্টক মার্কেটে পড়ছে এবং কিভাবে সেই প্রভাবটা আসছে সেটাকে একটু বুঝবো। এখান থেকে মার্কেট কি আদৌ রিকভার করার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তারপর আমরা কিন্তু একটুখানি গোল্ড এবং সিলভার এর যে প্রভাব, এখানেও দেখা যাচ্ছে একটা বড় সড়ো কারেকশন আসছে, তো সেখানে কি কারণ, এবং এই সময় দাঁড়িয়ে আমরা ইনভেস্টিং বা ট্রেডিং এর জন্য কি কি জিনিস মাথায় রাখবো সেটাও কিন্তু এই ভিডিওতে জেনে নেব। তাই একটাই অনুরোধ, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আমি যেমন বলে থাকি আমার ভিডিওতে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা যাব এবং পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তাহলে আর সময় নষ্ট নয়, চলে যাব আমরা সোজা স্ক্রিনে। তো সবার প্রথমেই আমরা এখন এই মোমেন্টে নিফটির চার্টে দেখতে পাচ্ছি, নিফটির কিন্তু এখন এই মোমেন্টে এটা বলতে পারি করুণ দশা, রাইট? আমরা কেননা কনস্ট্যান্টলি এখানে নিফটি কিন্তু তার আপ ট্রেন্ড ধরে রাখতে পারছে না, এবং সেখানে আগেও আমরা আলোচনা করেছিলাম যে নিজস্ব কিন্তু বেশ কিছু প্রবলেম আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে যেটা আমরা ফেস করছি, যে কারণে আজকে কিন্তু নিফটি ফিফটির পারফরমেন্স একদমই আজকে ভালো জায়গায় নেই। এবার তার ওপর এখন যেটা এসে পড়েছে সেটা হচ্ছে কি, যে এই ওয়ার সিচুয়েশনে তার একটা এফেক্ট কিন্তু ইন্ডিয়ার ওপর পড়ছে, ইন্ডিয়ান ইকোনমিতে পড়ছে। এই উইকে যদি আমরা দেখি, একটা উইক ইন্ডিয়া ভিক্স যেটা ভোলাটিলিটি আমাদের দেখায়, সেই ভোলাটিলিটি ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে প্রায় 45% ভোলাটাইল ছিল। মানে বুঝতে পারছেন কেন এতটা ভোলাটাইল এখানে যখন সিচুয়েশন, সেখানে কিন্তু বেশ কিছু রিজন কাজ করছে। তো আমরা একটু স্টেপ বাই স্টেপ বুঝবো, কারণ খেলাটা কিন্তু অনেক বড় হয়েছে। দেখুন, ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে ইন্ডিয়া কত বড় ক্রুড অয়েলের কনজিউমার। দেখুন, এখানে আমি একটা ডেটা আপনাদেরকে দেখাচ্ছি। কি বলছে? ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট অয়েল কনজিউমার, ইন্ডিয়া ইম্পোর্টস 5.3 মিলিয়ন ব্যারেলস পার ডে। ঠিক আছে, মানে 5.3 মিলিয়ন ব্যারেল পার ডে ইন্ডিয়া ইম্পোর্ট করে থাকে। এবং যার যে এফেক্ট আজকে যদি দেখি এবার, এই ক্রুড অয়েল, যেটা ক্রুড অয়েল মানে খনিজ তেল, যেটাকে নিয়ে এসে আজকে আমরা পরিশোধন করা হয় বা রিফাইন করে আজকে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন যেটা আজকে তৈরি হচ্ছে, আমরা সাধারণ সমস্ত জায়গায় ইউজ করছে, সেই ক্রুড অয়েলের দাম কিন্তু আজকে আকাশ ছোঁয়া হচ্ছে। কেন? দেখুন, এখানে ক্রুড অয়েলের চার্টটা আমি সামনে রেখেছি, এটা জাস্ট 1 উইক চার্ট। আমি এখানে উইকলি চার্টে দেখতে পাচ্ছি। দেখুন, এই উইকে, রিসেন্ট উইকে যেটা আজকে অ্যাভারেজ প্রাইস ছিল ওই $65-70 পার ব্যারেলের, সেটা এখন লেটেস্ট সেটা 94-এর কাছাকাছি চলে গেছে, যেটা কিন্তু ভীষণ অ্যালার্মিং, এবং ইন্ডিয়াতে তার প্রভাব কিন্তু মারাত্মকভাবে আসছে। কেন আমি বললাম, তার আগেই যেটা আমি এখানে আলোচনা করলাম, কারণ হচ্ছে এখানে ইন্ডিয়া একটা থার্ড লার্জেস্ট অয়েল কনজিউমার, এবং এর ফলে আজকে যে কারেন্সিতে এটাকে কিনতে হচ্ছে সেটাও কি ইউএস ডলার। ইউএস ডলারে যখন কিনতে হচ্ছে, সেখানেও কিন্তু ইন্ডিয়ার অবস্থা খারাপ, কারণ সেখানে যে কনভার্সন রেশিও যদি আমরা খেয়াল করি, দেখতে পাচ্ছি আজকে 91.9, 92-তে গিয়ে ঠেকেছে, যেটা কিন্তু আরও বড় একটা, যাকে বলতে পারি আমরা গোদের ওপর বিষ ফোড়া, সেটা কিন্তু এখানে কাজ করছে। এবার প্রশ্ন হলো, তাহলে ক্রুড অয়েলের দাম এরকম হট করে এতখানি বেড়ে গেল কেন? আমাদের তো ঠিক আছে, যুদ্ধ লেগেছে, ইরানের নয় অনেক তেল আছে, গালফ কান্ট্রি থেকে অনেক তেল আমরা জানি যেখান থেকে সাপ্লাই হয়। আজকে তার আগে আপনারা জানেন জানুয়ারি মাসে একটা বড় নিউজ এসেছিল কি, যে ভেনিজুয়েলাতে আজকে ইউএস অ্যাটাক করেছে, এবং ভেনিজুয়েলান প্রেসিডেন্টকে আজকে রীতিমতো কিডন্যাপ করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে ভেনিজুয়েলার যে অয়েল রিজার্ভ, যেটা কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, হাইয়েস্ট, সেখানে আজকে অয়েল রিজার্ভ র্যাঙ্কিং 1, সেই অয়েলের এখন কন্ট্রোল কার কাছে রয়েছে? ইউএস এর কাছে। তো ইউএস কিন্তু এই জায়গাটাতে আজকে ইউএস এর কাছে কিন্তু এই অয়েল ক্রাইসিসটা এই মোমেন্টে নেই যতটা ইন্ডিয়া ফেস করছে। এবং এই যে যুদ্ধটা লেগেছে, আজকে যুদ্ধটা লাগার পরে এখন সবচেয়ে বড় যেটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা নিয়ে এখন দেখবেন যে বিভিন্ন টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা চলছে, যে ইরানের যে এই পার্শ্ববর্তী জায়গা যেখান দিয়ে সমস্ত জাহাজগুলো মানে অয়েল ট্যাঙ্কারগুলো পাস করে, সেই জায়গাটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল, কারণ যুদ্ধ যেহেতু হচ্ছে, তো এই জায়গাটার উপর কিন্তু এফেক্ট আসতে পারে। যার জন্য সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়েছে, এই যে ভেসেলগুলো, সেই ভেসেলগুলো বা জাহাজগুলোতে যেখানে অয়েল নিয়ে আসা হচ্ছে, সেইখানে আজকে ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু আজকে বলে দিয়েছে আমরা এর জন্য কোনো রকম ইন্স্যুরেন্স পে করব না, কারণ অলরেডি এখানে যুদ্ধ যেহেতু লেগে গেছে, সেহেতু ইন্স্যুরেন্স
কোম্পানি এখন হাত তুলে দিয়েছে যে যদি জাহাজে কোনো রকম এসে এখানে মিসাইল লাগে বা কোনো রকম যদি ক্ষয়ক্ষতি হয় তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু দায়িত্ব নেবে না। এর ফলে কি হচ্ছে, আজকে যাকে ইম্পোর্ট করতে হবে তাকেই তাহলে তার ইন্স্যুরেন্স দিতে হবে, এবং যেটা কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট, এবং যার কিন্তু এফেক্ট আজকে দেখা যাচ্ছে ক্রুড অয়েলেও পড়ছে। এবং এই ক্রুড অয়েলের এফেক্ট যখনই পড়ছে তখন ইন্ডিয়ার মতো আজকে যাদেরকে প্রচণ্ডভাবে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি রয়েছে অয়েলের, সেই জায়গায় কিন্তু একটা বড় সড়ো এফেক্ট পড়তে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, আচ্ছা ক্রুড অয়েলের প্রাইস তো বেড়ে যাচ্ছে, ক্রুড অয়েলের প্রাইস কেন বাড়ছে সেটাও না আমরা একটুখানি বুঝলাম, যে এখন যুদ্ধ লেগেছে যার কারণে এই সমস্ত অয়েল সাপ্লাই নিয়ে যেহেতু একটা প্রবলেম রয়েছে, ডিমান্ড তো হিউজ রয়েছেই, সাপ্লাই যেহেতু ইস্যু রয়েছে, সেখানে আজকে ক্রুড অয়েলের প্রাইস আজকে বৃদ্ধি পাচ্ছে। এবার ক্রুড অয়েল কেন এতটা ইম্পর্টেন্ট, এবার আমাদেরকে নেক্সট প্রশ্নটাও কিন্তু বুঝতে হবে। দেখুন, ক্রুড অয়েলের ইম্পর্টেন্স এতটা হাই, তার পেছনে প্রধান কারণগুলো আমরা একটুখানি কুইকলি দেখবো। আমি এখানে ছোট্ট করে একটা জিনিস আপনাদের সামনে রেখেছি, দেখুন একটা ওয়ার্ডই আমি একটা লেখা লিখেছি। কি লিখেছি? হায়ার ক্রুড অয়েল প্রাইস মানে কি হচ্ছে? হায়ার ইম্পোর্ট বিল। দেখুন আজকে ইন্ডিয়াতে যেহেতু ক্রুড অয়েলকে ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, ইন্ডিয়াকে বেশি পরিমাণ ইম্পোর্ট বিল আজকে তার বেড়ে যাচ্ছে, তাহলে ডেফিসিট হচ্ছে আজকে, যেটাকে আমরা বলে থাকি ট্রেড ডেফিসিট। তাহলে এইটা যত বাড়বে, এবার দেখুন আজকে ক্রুড অয়েলের ইউজটা কোথায়? ক্রুড অয়েল আজকে যেটা বললাম রিফাইন করার পর পেট্রোল বা ডিজেল এই সমস্ত যে আজকে ডেলি আমাদের জিনিসের কাজে লাগছে, সেটা কিন্তু কোথাও না কোথাও তার প্রভাব পড়ছে। তাহলে সেখানেও দাম বাড়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে সেটা যদি বেড়ে যায় তাহলে কি বাড়বে? মুদ্রাস্ফীতি বা যেটাকে বলছে ইনফ্লেশন। ইনফ্লেশন যদি বেড়ে যায়, মানে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, সাধারণ জিনিসপত্রের দাম যেই বাড়বে, তখন কিন্তু গভর্নমেন্ট জেনারেলি যেটা করে থাকে সেটাকে কন্ট্রোলে আনার জন্য রেপো রেট সেটাকেও কিন্তু ইনক্রিজ করবে। রেপো রেট বেড়ে যাওয়া সাধারণ ভাবে আমরা কি বুঝবো? জেনারেলি তার যে ইন্টারেস্ট, যে লোন যখন কেউ নিচ্ছে তার যে ইন্টারেস্ট, সেটা কিন্তু আজকে বেড়ে যাবে। মানে কেউ হোম লোন নিচ্ছে বা কোনো পার্সোনাল লোন নিচ্ছে বা কোনো আজকে ইএমআই তে কেউ কিছু নিচ্ছে, তার যে ইএমআই পড়বে বা ইন্টারেস্ট যেটা দিতে হবে, সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এর ফলে কি হবে, যদি আজকে ইন্টারেস্ট বেড়ে যায় বা আজকে আমার দেখা যাচ্ছে ইএমআই যার জন্য বেড়ে গেল, তাহলে কি হবে, সাধারণ যারা গ্রাহক তাদেরকে লো কনজিউম করবে। তাহলে লো কনজামশন বা স্পেন্ডিং যদি আমার কমে যায়, তাহলে কি হলো, অটোমেটিক্যালি ডিমান্ডও আজকে ড্রপ করবে। এটা কিন্তু একটা ক্যাসকেডিং এফেক্ট বলা হয়, যে কারণে ক্রুড অয়েল একটা মারাত্মক ইম্পর্টেন্স রাখে, এবং যেটার খেলা কিন্তু আজকে অলরেডি ইউএস অনেক দিন আগে থেকেই সাজিয়ে নিয়েছে, যে কিভাবে একের পর এক ঘুঁটি সেখানে তারা দেবে, এবং সেই অনুযায়ী কিন্তু তার যে এফেক্ট সেটা পড়তে থাকবে। তাহলে ক্রুড অয়েল কেন এতটা ইম্পর্টেন্ট এবং তার ক্যাসকেডিং এফেক্ট কিভাবে পড়তে পারে, সেটা কিন্তু আজকে আমি আশা করি বোঝাতে পারলাম এই যে লাস্ট আলোচনার মাধ্যমে। এবার একটা জিনিস না বললে এখানে কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে, সেটা হচ্ছে এখন ইন্ডিয়ান ইকোনমিতে যেটা একটা মেজর রোল প্লে করে, সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, যেটাও কিন্তু এখন এই মোমেন্টে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এর আগেও আলোচনা করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যানথ্রোপিক এআই বা ক্লড, এই সমস্ত জিনিস আসার ফলে এখন দেখা যাচ্ছে যে অলরেডি ইন্ডিয়ান যে আইটি ইন্ডাস্ট্রি রয়েছে সেখানেও কিন্তু একটা বড় সড়ো ঝড় চলছে। এবং এখানে দেখা যাচ্ছে, দেখুন আমি কেন এটা রেখেছি, যে 11.74% অফ দ্য জিডিপি যেটা আজকে এই আইটি ইন্ডাস্ট্রির জায়গা থেকে কিন্তু আসছে। এবং এটা কেন আমি এটা বলছি, দেখুন আজকে ডিমান্ড যেমন ওখানেও আমি কথা বললাম ক্রুড অয়েলের এফেক্ট থেকে, আবার এখানেও কিন্তু আজকে যদি সাধারণ যে সমস্ত স্যালারি যারা পাচ্ছে তাদের যদি কোথাও গিয়ে জব লস হয়, তার প্রভাব কিন্তু আজকে কনজিউমার মার্কেটে তার ডিমান্ডও কিন্তু পড়বে। সমস্ত তারা আজকে যারা ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছেন, বা আজকে বিভিন্ন রকম ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তাহলে তার ইন্ডাস্ট্রি মানে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত ইন্ডাস্ট্রিতে তার কিন্তু একটার পর একটা ক্যাসকেডিং এফেক্ট পড়ার চান্স থাকছে। সো দেখুন জিনিসটা কিন্তু শুধুমাত্র যে ক্রুড অয়েলের জায়গাও নয়, তার উপর ইন্ডিয়ার যে নিজস্ব প্রবলেম এখন ইকোনমিতে চলছে সেটারও এফেক্ট তার উপর রয়েছে, যার ফলে এখন যে আমরা দেখতে পাচ্ছি নিফটি বা ওভারঅল মার্কেটের যে ইন্ডেক্স সেটা ঠিক জায়গায় কিন্তু পারফর্ম করতে পারছে না। এবং লাস্ট আমরা যদি দেখি প্রায় 18 মাস বা 1.5 বছর ধরে এখানে কিন্তু নিফটি একটা স্ট্যাগন্যান্ট জায়গায় চলে এসছে, যেখানে কিন্তু কোনো রিটার্ন জেনারেট করে, যেটা কিন্তু খুব অ্যালার্মিং। তাহলে এতক্ষণ ধরে তো আমরা সমস্ত জিনিসটাকে আশা করি বুঝলাম স্টেপ বাই স্টেপ, যে কেন এরকম পরিস্থিতি হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপর, কেন এই ঝড়টা বইছে। এবার প্রশ্ন হলো যে আদৌ কি এটা চলতেই থাকবে, এখান থেকে কি রিকভার করার কোনো চান্স আছে, সেটাও একটুখানি আমরা বোঝার চেষ্টা করব। চলুন ফার্স্টেই আমরা একটুখানি নিফটি পিইকে আমরা দেখব। আমরা এর আগেও কিন্তু এটা নিয়ে বারবার আলোচনা করেছি, বহুবার আমি বলেছি ইপিএস এর গ্রোথ এখন নেই, যে কারণে নিফটি পিই কিন্তু এখন একটা
অলরেডি যদি বলে থাকি যে ওভার ভ্যালুড পজিশনে ছিল। এখনও যদি আমরা কারেন্টলি এখন যে ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি এখনও দেখতে পাচ্ছেন আমরা 21.4-এ আজকে নিফটি পি দাঁড়িয়ে আছে। দেখুন এটা এখন এমন একটা জায়গায় এসছে যেটা আমি বলতে পারি একটু হলো অ্যাট্রাকটিভ হচ্ছে। সুইট পয়েন্ট আমি এক্স্যাক্টলি কথাটা বলতে পারছি না, সুইট পয়েন্টে যদি আসে তাহলে 21-এর নিচে মানে 20-র জোনে যদি চলে আসে তাহলে খুবই ভালো। কিন্তু দেখুন এখন যে জায়গায় আছে এটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ জায়গায় আছে, এটা ভ্যালুয়েশনের রেসপেক্টে যদি বলি। কেন বলছি একটুখানি কুইকলি আমরা দেখুন এখানে 2022 থেকে 26-এর আমি চার্টটা এখানে আপনাদের সামনে নিফটি পির যে গ্রাফটা সেটা আপনাদের সামনে দেখেছি। যতবারই দেখুন নিফটি পি আজকে মুভ করেছে, এর আগেও মুভ করেছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে এখানে যখনই এই পয়েন্টে এসছে 21.5, 21.4 বা 20-র কাছাকাছি, তখনই কিন্তু একটা ভালো অ্যাট্রাকটিভ জায়গা তৈরি হয়েছে। যদি আমি যেমন বললাম যে 20 নিচে থাকা মানে সেই সময় কিন্তু একটা সুইট পয়েন্ট, সেই সময় আমাদেরকে বলতে পারি আমরা ইনভেস্ট করলে সেই জায়গাটা একটা ভালো পজিশন তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেক হাই তৈরি হয়ে যায়। সো এখন এই নিফটি পির যে জায়গা সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল যদি এটা দেখা যায় যে আর একটুখানি আমরা ভালো জায়গা পাচ্ছি, মানে পির পজিশনটা আর একটুখানি আমরা 20-র কাছাকাছি বা 21টা আর একটুখানি 21 বা 20.9 বা 20-র ঘরে যদি ঢুকে যায় তাহলে সেই জায়গাটা কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। এইবার আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমটা আমি দেখুন এখানে স্ক্রিনে রেখেছি আপনাদের সামনে, যে এর আগেও বিভিন্ন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি যখন হয়েছে তখন মার্কেট কিভাবে রিয়্যাক্ট করেছে এবং সেটা কত তাড়াতাড়ি গিয়ে রিকভারি হয়েছে। তো আমরা যদি এটাকে কুইকলি একটু দেখি, দেখুন এর আগে আমরা যদি প্রথম থেকেই দেখি কার্গিল ওয়ার হয়েছে 1999 সালে, সেই সময় ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়েছিল 12% নেগেটিভ, সেটা ম্যাক্সিমাম -14% গেছিল, রিকভারি হতে প্রায় 4 মাস আজকে কিন্তু সময় লেগেছে। আজকে 9/11 যেটা অ্যাটাক হয়েছিল ইউএসএতে, সেখানেও আজকে যখন হয়েছিল তার প্রভাব কিন্তু ইন্ডিয়ান মার্কেটে দেখা গেছিলো। ইমিডিয়েট ইম্প্যাক্ট হিসেবে 9% ডাউন ছিল, ম্যাক্সিমাম ডাউন সাইড সেখানে -11% গেছিলো এবং সেটাও রিকভারি হতে প্রায় 3 মাস সময় লেগেছে। এবার যদি আমরা 26/11 মুম্বাই অ্যাটাক যেটা হয়েছে সেখানেও আমরা দেখেছিলাম -6% এবং -6% ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়েছে, ম্যাক্সিমাম যদি আমি বলি ডাউন হয়েছে সেখান থেকে -8% আজকে ডাউন হয়েছে। এরকম প্রত্যেকটা আপনাদের সামনে আমি রেখেছি। উড়ি অ্যাটাক হয়েছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, রাশিয়া ইউক্রেনের রিসেন্টলি যে যুদ্ধ লেগেছে সেখানে তার প্রভাব নাই, আজকে ইরাকের যে যুদ্ধ লেগেছিল সেখানে তার প্রভাব কি পড়েছে। দেখুন প্রত্যেকটারই কিন্তু ইম্প্যাক্ট কিছু না কিছুভাবে সেটা আজকে ইন্ডিয়ার ওপরে আসে এবং সেই জায়গা থেকে আজকে কোথাও গিয়ে দেখুন রিকভারি টাইমটা যদি আমরা খেয়াল করি, মোটামুটি এখান থেকে আজকে কোনো জায়গায় তো দেখা যাচ্ছে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ বা হার্ডলি সেটা তো 2 মাস 3 মাসের মধ্যে সেটা রিকভারি করে গেছে। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু আজকে এখানে আমরা এই ভিডিওতে আলোচনা করব, কি দেখুন আমরা 2001 সাল থেকে আজকে 2026 অবধি টোটাল এর মধ্যে নিফটি কতবার এরকম পজিশনে এসছে যে 18 মাসের মধ্যে নিফটি একটা মিউটেড রিটার্ন দিয়েছে। মিউটেড অর্থাৎ মানে কি ফ্ল্যাট রিটার্ন, যেটার আমরা কন্ডিশন ধরেছে কি যে +2% থেকে -2%, এইরকম একটা স্কেলে 18 মাস ধরে রিটার্ন জেনারেট করেছে। এরকম কতবার হয়েছে দেখুন, আমরা এখানে পরপর আপনাদের সামনে আমি স্ক্রিনে রেখেছি ব্যাপারটা। মোটামুটি আমি যদি বলি 15 বার এরকম সিচুয়েশন হয়েছে যেখানে 2001 সাল থেকে 26 সাল অবধি এখনো অবধি 18 মাসে নিফটি +2% বা -2% এই ব্র্যাকেটের মধ্যে, যেটাকে আমরা মিউটেড রিটার্ন বলছি, ফ্ল্যাট রিটার্ন বলছি, সেটা দিয়েছে। দেখুন সেই সিনারিওতে যদি আমরা খেয়াল করি তাহলে আমি যেটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে, যে 18 মাস ধরে এরকম একটা ফ্ল্যাট রিটার্ন দেওয়ার পর তার যে নেক্সট 12 মান্থ রিটার্ন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন নেক্সট 12 মান্থ রিটার্নে আজকে কিন্তু কোথাও একটা ডবল ডিজিট রিটার্ন কোথাও ভালো মতো আমরা আসতে দেখেছি। আমি 2001 সাল যদি বাদও দিই তাহলে রিসেন্ট ডেজেও যদি আমরা খেয়াল করি, দেখুন 2007 সালেই 6% আর 2011 সালের এই 1% বাদ দিলে প্রতিবার কিন্তু একটা ভালো লুক্রেটিভ রিটার্ন জেনারেট করেছে। আমরা রিসেন্ট ডেজেও যদি দেখি, দেখুন এখানে দেখতে পাচ্ছি 18% 2014 সালে আমার হয়েছিল, তারপরে 2015 সালের জুন মাস থেকে নভেম্বরের 2016 অবধি যেখানে -1.72% এই 18 মাসে রিটার্ন জেনারেট করেছিল, তারপরের 12 মাসে
প্রায় সেখানে 24% রিটার্ন জেনারেট করেছে। দেখুন নিফটি তখন কি করে আউট পারফর্ম করে, যেটাকে অ্যাভারেজ আউট করা হয়, এবং এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। যদি আজকে সেখানে রিকভারি করার একটা ভালো জায়গা আসে, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি তৈরি হবে। প্রতিবার দেখুন এখানে যতবার মিউটেড রিটার্ন জেনারেট করেছে দিয়েছে, তারপর কিন্তু একটা দারুণভাবে আউট পারফর্ম নিফটি করেছে। এটা স্ট্যাটিস্টিক্স বলছে, ওভারঅল এটা দিয়ে আমরা কিছু প্রমাণ করতে পারি না, কিন্তু এই থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানে কিন্তু একটা ভালো চান্সেস জায়গা কিন্তু এখানে তৈরি হতে পারে। সো আজকের যে সিচুয়েশন চলছে সেটাকে ডেফিনেটলি কাটিয়ে উঠতে হবে। দেখুন সেটা তো আমরা কেউ এখানে প্রেডিক্ট করতে পারি না, কারণ এটা একটা বড় ইভেন্ট চলছে। সেখানে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে কেউ এখানে চায়ের দোকানে আড্ডা মারার মতো ব্যাপারটা নয় যে আজকে যুদ্ধ এখানে এই হবে সেই হবে। প্রতি মোমেন্টে আমাদেরকে তার আপডেট রাখতে হচ্ছে, কিন্তু সেখানে যদি সে কোনো রকম পজিটিভ যখন ভাইব আসবে, সে তার ইম্প্যাক্ট আজকে কোথাও না কোথাও এই স্ট্যাটিস্টিক্স কিন্তু যেটা দেখাচ্ছে সেটা একটা ভালো আমাদের অপটিমিস্টিক লুক আমরা রাখতে পারি। এবার এত কিছু খারাপের মধ্যেও তাহলে কিছু কি ভালো আসছে না? ভালো কোনো নিউজ নেই। দেখুন এখানে আমি যদি বলি, খুব হয়তো সেটা তার পরিপ্রেক্ষিতে খুব যে ভালো সেটা বলবো না, বাট অপেক্ষাকৃতভাবে সেই জিনিসটাকে আমরা আলোচনা করতে পারি, যেটা একটা পজিটিভ সাইড। সেটা কি বলছে এখানে, ইউএস ইস্যুস 30-day ওয়েভার টু অ্যালাউ ইন্ডিয়া টু পারচেজ রাশিয়ান অয়েল অ্যামিড ওয়েস্ট এশিয়ান সাপ্লাইওজ। মানে এটা কি বলতে চাইছে, ইউএস আজকে অ্যালাউ করেছে ইন্ডিয়াকে যে রাশিয়ান অয়েল তোমরা এখন নিতে পারো, যেহেতু এরকম একটা সিচুয়েশন চলছে। দেখুন এই জায়গাটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল, অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা চলছে। ইউএস কেন ইন্ডিয়াকে সেটা ডিকটেট করছে যে কোথা থেকে ইন্ডিয়া অয়েল কিনতে পারে, কিন্তু আমরা জানি কেন এটা হচ্ছে, কারণ ইউএস আজকে সুপার পাওয়ারের জায়গা আছে, এবং এইটা নিয়েই কিন্তু আজকে সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে একটা চাপানোতর পরিস্থিতি চলছে। যে কারণে এখন এই মোমেন্টে, যেহেতু দেখুন আজকে যদি স্টিল ওই গালফ কান্ট্রিজ থেকে সমস্ত অয়েলকে আজকে নিয়ে আসতে হচ্ছে, এবং বাকি জায়গা থেকে আজকে অয়েল কেনার জন্য যে ক্রাইসিস যদি ইন্ডিয়াতে সিচুয়েশন তৈরি হয়, তাহলে আরও ডিমান্ড হাই হয়ে যাবে, সাপ্লাই কমে যাবে, এবং যেটার ফলে কিন্তু আরও ক্রুড অয়েলের প্রাইস বাড়তে পারে। যেটা আজকে আটকানোর জন্য ইউএস এই একটা বলতে পারি যে ইন্ডিয়াকে অ্যালাউ করেছে, যেটা একটু হলেও ওভারঅল জায়গা থেকে একটু হলেও রিলিফ ইন্ডিয়ার জন্য। সেকেন্ড পয়েন্ট কি রয়েছে এখন এই মোমেন্টে, ইরান যেটা বলছে যে ইরানস IRGC says only US, Israel, Europe seems to be blocked। মানে ইন্ডিয়ার এখানে একটু হলেও বলতে পারে রিলিফ বলা যায় না, বাট দেখুন এখন এই সিচুয়েশনে যেরকম চলছে, এখন কি লোককে ওই পাস দিয়ে আজকে যে এই পুরো যে হরমুজ যে এরিয়াটা রয়েছে সেখান দিয়ে কিন্তু কোনো শিপ, কোনো জাহাজ সেখানে যেতে চাইছে না, যেহেতু আমি যেরকম আগেই দেখালাম ইন্স্যুরেন্স থাকছে না, কোনো জাহাজ কোম্পানি সেখানে রিস্ক নিতে চাইছে না। তো এটা অলরেডি একটা খারাপ জায়গাতে রয়েছে, বাট স্টিল এখন এই যে স্টেটমেন্টটা এসছে যেখানে বলা হচ্ছে কি যে শুধুমাত্র ইউএস, ইসরায়েল বা ইউরোপের যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে ইরান ব্লক করবে, বাকি কোনো দেশ নিয়ে তারা কোনো কথা বলেনি। তো ইন্ডিয়ার সেই জায়গা থেকে একটু হলো আমরা পজিটিভ জায়গা ধরতে পারি। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখন কিন্তু অনেকের মধ্যেই আলোচনাটা আসছে, অনেক কোয়েশ্চেন এটা নিয়ে আসছে যে সিলভার আর গোল্ড কি তাহলে আরও র্যালি করবে না কি হতে পারে। কারণ জেনারেলি আমরা যখন দেখেছি যে যখনই স্টক মার্কেটে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ প্রভাব পড়ে, তখন এই কমোডিটি মার্কেট স্পেশালি এই সিলভার গোল্ড এগুলো কিন্তু আরও ভালো র্যালি করতে থাকে। এটাই কিন্তু হিস্ট্রিতে আমরা দেখে এসেছি। কিন্তু এখন এই মোমেন্টে যদি খেয়াল করেন, এখন কিন্তু এই সিচুয়েশনটা ঠিকভাবে কাজ করছে না, উল্টোই হচ্ছে। মানে এখন দেখা যাচ্ছে সিলভার বা গোল্ড সেটাও কিন্তু তারও প্রাইস পড়ছে, তারও কিন্তু প্রাইস ফল হচ্ছে। এবার এটার কারণটাও একটুখানি আমাদেরকে বুঝতে হবে। দেখুন আমি সিম্পল এখানে সিলভারের চার্টটা রেখেছি। সিলভারের চার্টে যেখানে আজকে সিলভারের প্রাইস প্রায় এখানে আমি দেখতে পাচ্ছি কত 4,20,000 এই জায়গায় হাই করেছিল, সেখান থেকে এখন এই মোমেন্টে সেটা চলেছে 2,68,000-তে, এবং একটা বড় সড়ো কারেকশন হয়েছে। এবং এখনও কিন্তু সেটার জন্য এই যে স্টক মার্কেটে যে এফেক্ট দেখা যাচ্ছে, স্টক মার্কেটে আজকে প্রাইস ফল হচ্ছে, সেটার ফলে যে আজকে সিলভারের প্রাইস বেড়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ সবার আগে যদি আমি সিলভার নিয়ে আগে বলি, গোল্ড আসার আগে, দেখুন সিলভার নিয়ে যদি আমাকে বলতে হয়, আমি এটা নিয়েও বহুবার আমি আমার জায়গা থেকেও আমি বলেছি, আমি আমার ফেসবুকেও আমার পার্সোনাল পেজ থেকেও লিখেছি যে সিলভারের এই যে প্রাইস আজকে মুভমেন্ট হয়েছে এবং সেখান থেকে কারেকশন এর আগেও কিন্তু হিস্ট্রিতে বহুবার দেখা গেছে। এবং ভালো করে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু সিলভারের যে প্রাইস হাইক হয়েছে এটা কিন্তু একটা মেড আপ স্টোরি কিছুটা হয়ে যায়, যেখানে কি থাকে ইন্ডাস্ট্রিয়াল ইউজ হবে, এটা হবে সেটা হবে, এই বিভিন্ন জিনিস আজকে যখন একটা গল্প তৈরি করা হয়, সেই জায়গাটার ফলে কিন্তু অনেক কিছুই মার্কেটে আজকে দেখা যায় একটা ডিমান্ড ড্রাইভ করা হয়।
আজকে বুঝতে হবে সিলভারের কিন্তু কোনো রকম নিজস্ব কম্পাউন্ডিং যে এফেক্ট সেটা কিন্তু সিলভার নিজে তৈরি করতে পারে না, বা আজকে তার কোনো প্রফিট অ্যান্ড লস নিজে সেটা পাবলিশ করতে পারে না। তো যার ফলে এটা লিমিটেশন কিন্তু রয়েছে। এটা একটা রেয়ার মেটাল হিসেবে ঠিক আছে, আজকে যদি আমি বলি মেটাল হিসাবে তার ইম্পর্টেন্স রয়েছে, সেটা লোকে ইউজ করছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজ হবে, তার ডিমান্ড হিউজ বাড়বে, এগুলো কিন্তু কিছুটা হলো একটা স্টোরি হিসাবে। এর আগেও এই জিনিস হয়েছে, এখনও কিন্তু সেটা আমরা রিসেন্ট ডেজে দেখতে পাচ্ছি, যার ফলে এটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবং আমি জাস্ট একটা রিসেন্টলি কিছুদিন আগে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি কি, যে যদি আমরা শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ যেটা রয়েছে, এখানে সিএমই রেজেস গোল্ড অ্যান্ড সিলভার মার্জিন রিকোয়ারমেন্টস আফটার রেকর্ড সিঙ্গেল ডে প্লাঞ্জেস। যখন এই রেকর্ড একদিনে একটা মারাত্মকভাবে ফল আসে, তখন কি করেছিল, এই মার্জিন যেটা সেটা আজকেই করেছিল, বাড়িয়ে দিয়েছিল। মানে বেশি পরিমাণ টাকা আপনাকে জমা রেখে তারপরে আপনি ট্রেডিং করতে পারেন, মানে যার ফলে কি হচ্ছে, এটা আরও বেশি এখানে লিকুইডিটি যেটা, সেটা ভলাটিলিটিটা যাতে কমে, সেই কারণে এটা কিন্তু আজকে এর প্রভাবটাও আমরা দেখতে পাচ্ছি সিলভারের যে গ্রাফ, এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো এটা নিয়ে, সিলভার নিয়ে কিন্তু আমি খুব একটা আগেও বলেছিলাম যেটা নিয়ে আমি এতটা অপটিমিস্টিক কিন্তু নই। বহুজন কিন্তু এটা এখন যখন সিলভারের র্যালি হয়েছে করেছিলেন যে এটা এত বাড়ছে, আরও ইটিএফ নেওয়া যায় কিনা, এটা করা যায় কিনা। দেখুন, প্রত্যেকটার কিন্তু একটা ফান্ডামেন্টাল যদি ক্লিয়ার না হয়, সেখানে নেওয়াটা কিন্তু রিস্ক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এবার চলে আসি যদি গোল্ডে দেখি, তাহলে গোল্ড কিন্তু এখন এই মোমেন্টে গোল্ডও সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু কোনো রকম মুভমেন্ট, মানে পজিটিভ মুভমেন্ট কিন্তু আসেনি। এবার দেখুন, গোল্ডকে আমি একটা কথা বলি, সিলভারের থেকে গোল্ডকে আমি বেটার পজিশনে রাখি। কেন? গোল্ড আজকে সেন্ট্রাল ব্যাংক কিন্তু গোল্ডকে হোল্ড করে, যেটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ব্যাক রয়েছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, এখন দেখুন গোল্ড এর আগে যখন র্যালি করেছিল, কেন না প্রচুর দেশ কিন্তু আজকে গোল্ড বাই করার একটা টেন্ডেন্সি দেখিয়েছিল, তাদের রিজার্ভ ব্যাংক আজকে গোল্ড বাই করছিল। কেন না, তারা বলছিল কি যে আজকে ইউএস ডলারকে গোল্ড দিয়ে আজকে রিপ্লেস করার মতো জায়গা তৈরি হবে। কিন্তু এখন কারেন্ট সিচুয়েশনে যেহেতু অয়েল দিয়ে, ক্রুড অয়েল দিয়ে পুরো যে বললাম যে খেলাটা আজকে ইউএস তৈরি করেছে এবং সেটা আজকে খেলতে শুরু করেছে, যার ফলে আজকে কিন্তু এই মোমেন্টে দেখা যাচ্ছে কি চায়নাও আজকে প্রেসারে এসছে, বিকজ চাইনিজ যে কারেন্সি, চাইনিজ ইউয়ান যেটাকে বলা হয়, সেটাও কিন্তু এখন প্রেসারে এসছে, বিকজ তাদেরকেও কিন্তু এখন বাই করতে হচ্ছে হাই প্রাইসে ক্রুড অয়েলকে। তো যেটার এফেক্ট কিন্তু এখন এই মোমেন্টে ডলারের যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এখানে কিন্তু গোল্ড তার জায়গাটা নেওয়ার যে ব্যাপারটা তৈরি হচ্ছিল, যে বাবেলটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু এই মোমেন্টে ঠিকভাবে কাজ করছে না। বাট আমি যেটা বললাম যে সিলভারের থেকে আমি পার্সোনালি গোল্ডকে বেটার পজিশনে রাখবো, কারণ গোল্ডের কিন্তু একটা যেহেতু একটা ফান্ডামেন্টাল ব্যাক রয়েছে, সেখানে কিন্তু তার ভিতটা তুলনামূলকভাবে শক্ত। তাহলে এতক্ষণ ধরে আমরা সমস্ত কারণগুলো তো বুঝলাম। এবার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসেই, সেটা হচ্ছে কি, যে এখন কি এই সময় আমরা কোনো ফ্রেশ পজিশন নিতে পারি বা নতুন কোনো স্টকে ইনভেস্ট করতে পারি? দেখুন, এটার আনসার দিতে গেলে একটু ভালো করে বুঝতে হবে কয়েকটা জিনিস। ফার্স্ট, এখন এই মোমেন্টে যেটা আমি প্রথমেই বললাম, যে এখন এই মোমেন্টে কিন্তু নিফটি পি যেটা ভ্যালুয়েশন আমরা দেখি, সেটা কিন্তু একটু হলো অ্যাট্রাকটিভ একটা জোনের মধ্যে রয়েছে। তো আমাদেরকে এখন, আমি যদি পার্সোনালি বলি, আবারও বলে রাখি, এটা কিন্তু একটা পার্সোনাল ভিউ, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের কিন্তু কিছুটা হলো ফান্ড রেডি রাখতে হবে, এবং যে স্টকে আমরা ইনভেস্ট করছি সেই স্টকগুলোকে এখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেটা ডাউন সাইড পোটেনশিয়াল এর মধ্যে কিন্তু যদি থাকেও, তাহলে আমার কিন্তু সেটা নেওয়ার ক্ষমতা যেন থাকে। মানে আমি বলতে চাইছি, কোনো স্টক নিলাম আর নেওয়ার পরই সঙ্গে সঙ্গে সেটা র্যালি করতে শুরু করবে, সেটা যদি না হয় তাহলে আমার মন খারাপ হয়ে যাবে। সেরকম হলে কিন্তু আমরা এখন ইনভেস্ট করব না। যদি সেই স্টকটাতে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এই স্টকটাকে আমি এই প্রাইসে পাচ্ছি, এখন আমি এটাকে নিয়ে রাখবো, এবং তার আমি 10% 15% অব্দি ডাউন সাইড দেখতে পারি, সেখানে আমার বুকে ব্যথা হবে না, তাহলেই কিন্তু আমি বলবো যে এখন ইনভেস্ট করার জন্য সেখানে একটা মানসিক প্রিপারেশন রাখা উচিত। সেকেন্ড পয়েন্ট, আরেকটা জায়গা আমি বলবো যে দেখুন, কোনো স্টকের যদি আমি অ্যাটলিস্ট যখন সিলেকশন করছি, তো আমার মনে একটা বেসিক ক্রাইটেরিয়া চেক করা উচিত। সেখানে আমরা যেমন ফান্ডামেন্টাল তো চেক করি, যে এটা ভালো মন্দ সমস্ত কিছু দেখে থাকি, বাট একটা বেসিক ক্রাইটেরিয়া যেটা বলবো সেটা হচ্ছে কি 200 ডেজ ইএমএ যেটা রয়েছে, সেই লাইনকে যেন সেটা এখন ব্রেক না করে যায়। দেখুন, 200 ডে ইএমএ একটা এমন একটা আজকে প্যারামিটার, যেটা একটা ডাইনামিক সাপোর্ট রেঞ্জ আমরা বলে থাকি, সেটাও যদি ব্রেক করে যায় বা তার অনেকখানি নিচে চলে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে এখন সেখান থেকে রিভার্স করা বা ব্যাক করার কিন্তু চান্সটা আরও কম থাকবে। তো ইমিডিয়েট হয়তো সেখান থেকে অনেকটা সময় লাগতে পারে। সো এই জায়গাটাকে একটুখানি আমরা খেয়াল রাখবো, যে যে কোনো স্টককে যখন আমরা নেব, তাহলে সেটাকে 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে আছে কিনা, বা সেখান থেকে একটা রিভার্স করার জায়গা তৈরি হচ্ছে কিনা, এটাকে একটুখানি আমরা খেয়াল রাখবো। আর ইটিএফ এর প্রশ্নে যদি আসি, তাহলে ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু এটা প্যাসিভলি
ম্যানেজ হচ্ছে সেটা কিন্তু আমরা এখন এই মোমেন্টে কনসিডার করতে পারি। আর যদি গোল্ড বা সিলভারের কথা বলি তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটাকে যদি আমরা মিক্স করতে পারি, যে গোল্ড আর সিলভারকে একটু মিক্স আপ রাখতে পারি, তাহলে সেটা বেটার। কোনো একটা পজিশনকে আমরা শুধুমাত্র নেকেডলি সেটা নিয়ে নিলাম, এটা কিন্তু খুব একটা ঠিকঠাক অপশন হবে না, ঠিকঠাক জায়গা হবে না। আর এর পাশাপাশি টেকনিক্যালি যদি আমি কোনো স্টককে এন্ট্রি করছি, তাহলে কিন্তু এই মোমেন্টে মোমেন্টাম যদি কোনো স্টককে পেয়ে থাকছি, এন্ট্রি করে থাকি, তাহলে আমাদের স্ট্রিক্ট একটা স্টপ লস রাখতে হবে। কারণ দেখুন এখন এই মোমেন্টে সুইং ট্রেডিং করাটা একটু হলেও কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এইরকম মার্কেট সিনারিওতে। তো আমরা যখনই কোনো মোমেন্টাম স্টকে কাজ করব, তখন আমাদেরকে যখনই কোনো রিটার্ন আমরা অ্যাচিভ করছি বা টার্গেটকে যখনই আমরা দেখতে পাচ্ছি, তাহলে নেক্সট টার্গেটে আমরা যখনই রেস করব, স্টপ লসকে আমরা ট্রেল করাবো। এবং স্টপ লস মেনটেন করাটা কিন্তু দরকার। এরকম বহু ক্ষেত্রে আমরা হয়ে থাকি কি, যে আজকে ট্রেডিং করতে ঢুকলাম, যেহেতু এখন স্টকের প্রাইস নিচে চলে গেলাম, নিচে চলে যাওয়ার পর সেখান থেকে আজকে দেখা গেল আমরা সেটার ইনভেস্টার হয়ে গেলাম। তো এটা কোনোভাবেই কিন্তু ঠিক কাজ নয়। আমাদেরকে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, যদি আমার অ্যাসপেক্ট সেখানে ট্রেডিং করা থাকে, তাহলে এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি স্টপ লস আমার হিট করে যায় তাহলে আমি সেখান থেকে এক্সিট করে যাব, যেহেতু আমি সেখানে ট্রেডিং করছি। নেক্সট আরেকটা প্রশ্ন কিন্তু বহুজন করে থাকছেন, যেটা হচ্ছে কি, যে এখন এই সময় দাঁড়িয়ে তাহলে কিভাবে আমার এক্সিস্টিং স্টকগুলো থেকে কি এক্সিট করে যাব, বা যেটাই আমি নতুন কিনছি সেগুলোকে আমি কিভাবে বাঁচবো। দেখুন, আমি যেটা আগেও বললাম সেটাতে একটা কথা আমি এখানে অ্যাড করব, যেহেতু এখন আমরা বুঝতে পারছি কি ক্রুড অয়েলের একটা এফেক্ট পড়ছে। এবার এমন কোনো কোম্পানি আমি সিলেক্ট করব না যে কোম্পানিটিতে আমি বুঝতে পারছি ডাইরেক্টলি ক্রুড অয়েলের প্রভাব পড়তে পারে। তো যেখানে ক্রুড অয়েলের প্রভাব নেই সেটা অনেক সেফার অপশন। যদি আপনার পোর্টফোলিওতে, আজকে আমি একটা এক্সাম্পল বলছি, ধরে নিন আজকে এসআরএফ যেটা কেমিক্যাল কোম্পানি, বা আজকে দেখা যাচ্ছে হয়তো একটা টায়ারের কোম্পানি সিএট টায়ার, সেটা আজকে কি পেট্রোলিয়াম বা আজকে এই ক্রুড অয়েলের কিন্তু একটা ডাইরেক্ট প্রভাব রয়েছে। আবার উল্টো দিকে যদি আমি বলি যে আজকে হয়তো এনএইচ বা কেআইএমএস, যেটা তো একটা হসপিটাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, তারা কিন্তু আজকে ক্রুড অয়েলের ডাইরেক্টলি তাদের উপর কোনো প্রভাব নেই। তো সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এর প্রভাব ডাইরেক্টলি এদের উপর কিন্তু পড়বে না। মানে এর যে ফান্ডামেন্টাল যে ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লসে এর ক্রুড অয়েলের প্রভাব কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যার উপর কিন্তু কোনো প্রভাবই পড়বে না, আবার বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যার উপর ডাইরেক্ট প্রভাব পড়বে। তো এটা আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, যার উপর ডাইরেক্ট প্রভাব পড়বে, যেখানে ইম্পোর্ট হচ্ছে, যেখান থেকে এটার উপর র মেটেরিয়াল সেখান থেকে আসছে। তো এইটাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যেখানে এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি এই সময় দাঁড়িয়ে। এবং এই জায়গায় আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই করে থাকছেন, সেটা কি, যে মিউচুয়াল ফান্ডের এসআইপি কি তাহলে এখন বন্ধ করে দেবো, নাকি এটাকে এখন মিউচুয়াল ফান্ড যেটা আছে সেটাকে রিডিম করে দেবো, এটাকে আর কন্টিনিউ করা কি ঠিক হবে না? তো দেখুন, এই প্রশ্নটা যখন আমি আনসার দেবো তার আগে আমি একটা জিনিস দেখতে গিয়ে খুব অবাক হয়েছি, নিজেও খুব অবাক হয়েছি। সেবির একটা ডেটা বলছে মাত্র 2 বছরের মধ্যে 73% মানুষ যারা আজকে এসআইপি স্টার্ট করেছে তারা আজকে এক্সিট করে যাচ্ছে বা রিডিম করে নিচ্ছে। আর 5 বছরের ডেটাটা আরো শকিং, মাত্র 3% লোক সেখানে পড়ে থাকছে, বাকি সবাই রিডিম করে নিচ্ছে। দেখুন, আজকে এসআইপি বা আজকে এই যে মিউচুয়াল ফান্ডে যারা স্লোলি ইনভেস্ট করে করে আজকে কোনো একটা জায়গা ওয়েলথ ক্রিয়েট করার কথা ভাবছেন, সেখানে একটা জিনিস বুঝতে হবে, এটা পুরোটাই কম্পাউন্ডিং এর পাওয়ারে কিন্তু চলে, এবং টাইম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেহেতু আমি এখানে কিন্তু কোনোভাবেই বলবো না যে আমাদেরকে ইমিডিয়েটলি সমস্ত কিছু স্টপ করে দেওয়া উচিত বা রিডিম করে নেওয়া উচিত। যদি না আপনার কোনো ফান্ড রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড এখন স্টপ করা একদমই উচিত নয়। তাহলে আশা করি এই ভিডিওতে এখনো অবধি আমি পুরো বোঝাতে পারলাম যে কেন আমরা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই সময় দাঁড়িয়ে আমরা কিভাবে ইনভেস্ট করার কথা ভাবতে পারি সেটাও কিন্তু আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি এর বাইরেও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানান, আমি পার্সোনালি কমেন্ট গিয়ে চেক করি। আর যদি আমাদের ভিডিও প্রথমবার দেখেন, চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই অবধি থাকছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।